বরদাস্ত করা হবে না, 11 দলীয় নেতাদের হুঁশিয়ারি। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। গণভোটের গণরায়কে উপেক্ষা করে তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণা হয়েছে, মন্তব্য আইনমন্ত্রীর। গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলকভাবে ঢোকানো হয়েছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। ছাত্রদল শিবির সংঘর্ষের পর শিক্ষাঙ্গনে গুমট পরিস্থিতি, পুরনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান। কিলোমিটারে 11 পয়সা বাড়লেও বাস ভাড়া আদায় হচ্ছে কয়েক গুণ, বাড়তি চাপ বলছে সাধারণ মানুষ। বাংলাদেশের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে একবার বাড়লে আর কমে না, অ্যামাউন্টটা ওইভাবে অ্যাকুরেটলি বাস্তবায়ন হয় না, তার চেয়ে বেশি হয়। রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধর, বিএনপি নেতা বহিষ্কার, চাঁদার প্রতিবাদ করায় হামলা, অভিযোগ ভুক্তভোগীর। পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। ফ্যাসিবাদ বরদাস্ত করবে না 11 দলীয় ঐক্য, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করলে পতিত ফ্যাসিবাদের মতো অবস্থা হবে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে এসব কথা বলেন তারা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। অংশ নেন 11 দলীয় জোটের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু সেটা এলাও করব না। 55 বছর পরে এসে বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, সরকার গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে পতিত ফ্যাসিবাদের মতো। দেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার। এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না, একটা আধিপত্যবাদ আর একটা ফ্যাসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের এই আন্দোলন সরকারের জন্য লজ্জার। আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে জ্বালানি তেলের সংকট নেই, অনৈতিকভাবে এই সংকট দেখানো হচ্ছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং জুলাই সনদ সহ প্রত্যেকটি আইন
যাচাই বাছাই করে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও একটি গোষ্ঠী অনৈতিকভাবে জ্বালানি সংকট তৈরি করছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার কারণ বৈশ্বিক। এই সংকট মোকাবেলায় সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। যারা স্থিতিশীলতা নষ্ট করবে, তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত মানবাধিকার ও গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আর জুলাই সনদে কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী এসব আইন চূড়ান্ত করবে। এই চারটি আইন নিয়ে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, পার্লামেন্ট স্পষ্টভাবে বলেছি, আমরা প্রত্যেকটি আইনি যাচাই বাছাই করে সংস্কার করে আবার পার্লামেন্টে ফেরত তারা আরো বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। একটি হলো গুম কমিশন আইন, আর একটা হলো বিচারপতি নিয়োগ আইন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষের পর এখনো গুমোট ক্যাম্পাস। উত্তেজনা বিরাজ করছে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও সব পক্ষের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডাকসু ভিপির। আর ছাত্রদল সভাপতি বলছেন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদের কারণে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের পর এখনো চলছে চাপা উত্তেজনা, যা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বৃহস্পতিবারের হামলার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, কোনোভাবেই ক্যাম্পাসে হল দখল বা ভয়ের রাজত্ব ফিরতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব, আমরা আশা করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করব। প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে ছড়ানো স্ক্রিনশটটি ভুয়া দাবি করে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেছেন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। এই ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ রয়েছে বলেও দাবি তার। প্রিয়মারি স্ক্যানার সহ আরো অনেক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আব্দুল্লাহ আল মাহমুদের আইডি থেকে কখনো পোস্ট করা হয়নি। তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে কাজ, সেটা খুবই নিন্দনীয়। গুপ্ত রাজনীতি বন্ধ এবং চরিত্র হননকারী বট বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। এই বিভেদের একমাত্র সুযোগ দেবে এই ফ্যাসিস্ট ছাত্রলীগ, আওয়ামী লীগ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কখনো কোনো পর্যায়ে গুপ্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতেও করব না। উসমান হাদির সেই বিখ্যাত উক্তি নিয়ে বলতে চাই, আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে, তারা কিন্তু আবার গুপ্ত অবস্থায় চলে যাবে। শাহবাগ থানার ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে ছাত্র অধিকার পরিষদও। আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কলেজে একটা ইস্যুকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারই ধারাবাহিকতায় পাবনায় হয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই ঘটনার নিন্দার সাথে একই সাথে বিচারের দাবি জানাই। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় সন্ত্রাস বিরোধী পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।
পুরনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে আবারও জনগণ এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে, এমনটি বলেছেন দলটির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এনসিপিতে যোগ দেয়া সাবেক ছাত্র নেতা ইসাক সরকার বলেন, বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয় দলটি থেকে সরে গেছেন তিনি। যেমন একজন ব্যক্তিকে মঞ্চে ডাকবো। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত নেতা ইসাক সরকার সহ জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা একাধিক ব্যক্তিকে নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত ব্যর্থতার দিকে যাচ্ছে। আমরা দেখছি এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এনসিপির হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলেন দলটিতে নতুন যোগদান করা ইসাক সরকার। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এদিকে আগামীতে সারা দেশে সিটি কর্পোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান এনসিপির নেতারা। পুরনো বন্দোবস্তের একটি রাজনৈতিক দল। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়লেও আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি। এতে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, খুচরা পয়সার জটিলতা যাত্রী ভোগান্তি বাড়াবে, সড়কে অস্থিরতা তৈরি করে, নিরাপত্তাকেও ফেলবে ঝুঁকির মুখে। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। নতুন বাস ভাড়া কার্যকরের প্রথম দিন রাজধানীর বাস টার্মিনাল আর মোড়গুলোতে সাধারণ মানুষের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়তি বাস ভাড়া যাত্রীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অনেক রুটে আদায় করা হচ্ছে 6 থেকে 7 গুণ বেশি অর্থ। এক এক দল এক এক রেট চাইতেছে, কেউ বলতেছে 200, কেউ বলতেছে 300, কোনো ঠিক ঠিকানা নাই। আগের বেলায় তো দিচ্ছে না, তেলের দাম বাড়ছে, ওই সময় তো আগের বেলায় দিচ্ছে না যাত্রীরা। প্রতি কিলো হিসেবে 11 পয়সা বাড়াইছে, সেই তুলনায় হয়তো 20 টাকা বা 21 টাকা এরকম বাড়ায় বা 19 টাকা এরকম আছে হিসেব করে 180 কিলো ধরে, কিন্তু ওনারা হচ্ছে জনপ্রতি 100 টাকা বাড়াই দিচ্ছে। বিশেষ করে খুচরা পয়সার হিসাব না থাকায় কিলোমিটার প্রতি 11 পয়সার এই বর্ধিত হারকে অবাস্তব বলে দাবি করছেন যাত্রীরা। বাংলাদেশের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে একবার বাড়লে আর কমে না, অ্যামাউন্টটা ওইভাবে অ্যাকুরেটলি বাস্তবায়ন হয় না, তার চেয়ে বেশি হয়। যখন তেলের রেট কমবে সাথে সাথে যাদের ভাড়াটা কম হয়। আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট যাতে এটা সুষ্ঠুভাবে হ্যান্ডেল করে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাস ভাড়া বৃদ্ধি 11 পয়সার মধ্যে সীমাবদ্ধ রাখা সরকারের জন্য এটি সফল হতে পারত যদি তা কার্যকর করার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি থাকত। তাদের মধ্যে খুচরা লেনদেন নিয়ে কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে চলমান এই বচসা সড়কের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে। বাসগুলো যদি আধুনিকায়ন করা হয়, ইকোসিস্টেমের যদি পরিবর্তন আনা হয় এবং টিকিটিং সিস্টেমটা যদি আধুনিকায়ন করা হয়, আমার ধারণা যে আমাদের ব্যক্তিগত গাড়ি অনেক যাত্রী তখন গণপরিবহনে চলে যাবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে দর্শনের কথা বলছি, যে ফিলোসফি আছে, এইটা বাস্তবায়ন করার জন্য যারা আসলে পরিবহন খাতের সাথে যুক্ত আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা মালিক আছেন, তাদের সহযোগিতা কিন্তু একটা বড় বিষয়, কারণ এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। এদিকে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মের ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সাধারণ মানুষের শঙ্কা কাটছে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের পকেটে। তাদের শঙ্কা, সরকার প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ালেও খুচরা পয়সায় টিকিট কিনতে গেলে তা বেড়ে যাবে আরও কয়েক গুণ। আর তাই তো এ বিষয়ে তদারকি বাড়ানোর আহ্বান সাধারণ মানুষের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিগত 2 সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বলেন তিনি। বলেন,
দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দ্রুতই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে গত 24 ঘন্টায় সিলেট ও চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুসহ 7 জন নিহতের খবর পাওয়া গেছে। 2020 সনের ডিসেম্বরের পরে 4 বছর পর পর মিজেলসের ক্যাম্পিং হওয়ার কথা, সেটা গভর্নমেন্টগুলি করে নাই। 2টা গভর্নমেন্ট গিয়েছে, না করাতে একটা বিশাল গ্রুপ অফ চিলড্রেন আনভ্যাকসিনেটেড রয়ে গেছে, যাদের হামটা হচ্ছে। আমরা অতি তড়িৎ গতিতে বারবার আমাকে বলতে, আমরা কৃতজ্ঞ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাভি, ইউনিসেফ পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে টিকা দিয়েছে। মোর দেন 2 মিলিয়ন ভ্যাকসিন আমাদেরকে গ্যাভি দিয়েছে আমাদেরকে এই মিজেলের জন্য, যে কারণে আমরা এখন সারা দেশব্যাপী মিজেলস টিকা দিয়ে যাচ্ছি। রাজশাহীতে একটি কলেজে ঢুকে শিক্ষিকাকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার আলেয়া খাতুনের অভিযোগ, চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতারা হামলা করেছে। আর বিএনপি নেতাদের অভিযোগ, ওই শিক্ষিকাই আগে হামলা করেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দাউদকান্দি সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত বিএনপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী। সেখানে মোবাইলে ভিডিও করছিলেন প্রদর্শক আলেয়া খাতুন। এক পর্যায়ে বিএনপি নেতা আকবর আলীকে আঘাত করেন ওই শিক্ষিকা। এরপর আলেয়া খাতুনকে জুতাপেটা করেন ওই বিএনপি নেতা। আরেক ভিডিওতে দেখা যায় এর আগে কলেজ ক্যাম্পাসে আলেয়া খাতুন আরেক বিএনপি নেতাকে রাস্তায় ফেলে দিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, বিএনপি নেতারা প্রায় কলেজে চাঁদা চাইতে আসেন। এর প্রতিবাদ করায় হাতাহাতির ঘটনা ঘটে। অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষকের উপর বিএনপি নেতারা হামলা ও ভাঙচুর করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক দলের প্রকৃত দলের হলে তো এগুলো করতো না, ওরা বলে যে আমরা বিএনপি, আসলে বিএনপি না, চাঁদাবাজ। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, ওয়াজ মাহফিলের জন্য কলেজের মাঠ ব্যবহারের অনুমতি নিতে গেলে বাকবিতণ্ডার জেরে আলেয়া খাতুন তাদের উপর হাত তোলেন। আমাদের এখানে এই তাফসিরুল কোরআন আয়োজনটা হবে, এই আয়োজনে মনে করেন এই মাঠটা আমাদের প্রয়োজন হয়। প্রিন্সিপাল সরকারের কাছে ইনভাইট করতে গেছি, প্রিন্সিপালের সাইডে যা প্রিন্সিপালের গা ঘেঁষে যে ভিডিও করছিল। ঘুরে এসে ওকে মনে করেন প্রথমেই একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মেরে আমরা কিন্তু একবারে হতভম্ব হয়ে গেলাম। এদিকে কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আর পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি কারণে বহিষ্কার করেছে আমি জানি না, কোনো কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম না। দাউকান্দিতে কি ঘটছে এটা আমরা জানি না। বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে এবং প্রকৃত বিষয় কি সেই বিষয়টা তুলে ধরা হবে ইনশাল্লাহ। আর ওই যে আইনগত প্রক্রিয়া নাকি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক এবং স্বজনরা। বিধ্বস্ত ভবনটির মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানিয়েছেন তারা। শুক্রবার সকালে সাভারে ধসে পড়া ভবনের সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, ঘটনার এত বছর পার হয়ে গেলেও হতাহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি, শেষ হয়নি মামলার বিচার কার্য। 2013 সালের এই দিনে রানা প্লাজা ধসে হতাহত হন হাজারো মানুষ। পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ইরানের সরকার। তবে তার এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ফের শুরু হবে কিনা তার কোনো উল্লেখ নেই। যদিও পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আশা করা হচ্ছে দুপক্ষ দ্বিতীয় দফার আলোচনায় ফিরতে পারে। মার্কিন নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে। তবে তেহরানের বার্তায় বলা হচ্ছে, ইসলামাবাদ ছাড়াও ওমান ও রাশিয়া যাবেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তার সফরে আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ইস্যু নিয়ে। যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তাহলে ইরানের রোষানলে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে তৃতীয় মার্কিন রণতরীর উপস্থিতি ঘিরে
শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মাথায় বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্ত হলো আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী USS জর্জ ডব্লিউ বুশ। ইরানকে চাপে রাখতে আগে থেকেই মোতায়েন থাকা জেরাল্ড ফোর্ড ও আব্রাহাম লিঙ্কনের বহরে এটি নতুন সংযোজন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরান। IRGC হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, স্থল হামলা চালানো হলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ প্রতিবেশী দেশগুলোর উপর পাল্টা আক্রমণ চালাবে তেহরান। সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় দেশগুলোর তেল ও জ্বালানি স্থাপনাও। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর ঘোষণা দিয়ে তেহরান ইতোমধ্যে দুটি জাহাজ জব্দ করেছে। তবে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য টোলমুক্ত চলাচলের সুবিধাও নিশ্চিত করেছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওভাল অফিসে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা একটি স্থায়ী চুক্তি চাই। ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে। আমরা তাদের ৭৮% অবকাঠামো গুড়িয়ে দিয়েছি। তবে আমি এখনই এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে চাই না। ওয়াশিংটনের সুর কিছুটা নরম হলেও ইসরায়েল সরাসরি সংঘাতে যেতে মরিয়া। সবুজ সংকেত পেলেই হামলার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। ইরানের সব অবকাঠামো আমাদের নিশানায় রয়েছে। খামেনির সাম্রাজ্য গুড়িয়ে দিতে আমাদের সেনারা পুরোপুরি প্রস্তুত। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ সেই ঘোষণার কয়েক ঘন্টা পার হতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, রকেট হামলার জবাবেই এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যদিও হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। নীরব দাস, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।